মাত্র ৫০ বছর আগেও বাংলাদেশের মতো সিঙ্গাপুরও ছিল একটি অনুন্নত দেশ, অথচ এখন বিশ্বের উন্নত দেশগুলোর একটি। টিঙ্কু আব্দুল রহমান সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন করে দেন বিক্রি জারি করে। দুনিয়ার ইতিহাসে একমাত্র সিঙ্গাপুরই ছিল এমন এক দেশ যারা কিছুতেই স্বাধীনতা চাইছিল না। সিঙ্গাপুর ছিল গরিব এক দ্বীপ যারা পুরোপুরি নির্ভরশীল ছিল মালয়েশিয়ার রাষ্ট্রীয় সাহায্যের উপরে। পরে মালয়েশিয়া এই বোঝা ঝেড়ে ফেলতে তাদের বিচ্ছিন্ন করে দেয়। সে সময় সিঙ্গাপুরের মাথাপিছু আয় ছিল $৩২০, অথচ মাত্র ৫০ বছরের ব্যবধানে দুর্নীতিমুক্ত অর্থনীতির এই দেশটির বর্তমান মাথাপিছু আয় $৯১,৭৩৩। সিঙ্গাপুরে চাষযোগ্য জমি নেই বললেই চলে, মাত্র ১০% দেশে উৎপাদিত হয়, বাকিটা আমদানি করতে হয়। মুক্ত অর্থনীতির ফলে যে কোনো বিদেশি সহজেই সিঙ্গাপুরে বিনিয়োগ করতে পারে। চাইনিজ এবং ভারতীয়দের মেলবন্ধন সিঙ্গাপুর। এশিয়ার প্রধান দুই অর্থনীতি ভারত ও চীনের মাঝে এর অবস্থান। এদেশকে ভারতীয় এবং চাইনিজরা সেকেন্ড হোম মনে করে। তামিল চাইনিজ সিঙ্গাপুরের সরকারি ভাষা। একজন নেতা ইচ্ছা করলে কিভাবে একটি দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে সিঙ্গাপুরের মহান নেতা এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে দেখে, যিনি তার ৩১ বছরের শাসনামলে একটা জেলে পল্লীকে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছেন। স্বাধীনতার ঠিক পরেই দেশটির নেতারা বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ অপরিহার্য, যার ফলে বিদেশি পণ্যের উপর শুল্ক হার অনেক কমানো হয়। একই সাথে দেশের কাঠামোগত উন্নয়ন তথা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়। ঐতিহাসিকভাবে সিঙ্গাপুরের সমুদ্র বন্দর কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। এ সকল কারণে সিঙ্গাপুর বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে। প্রচুর বিনিয়োগ আসতে শুরু করে। বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটা, পেপসিকো সহ এমন কোনো বৈশ্বিক প্রতিষ্ঠান নেই যারা সিঙ্গাপুরে আঞ্চলিক সদর দপ্তর খোলেনি। সিঙ্গাপুরের ভৌগোলিকগত অবস্থানের গুরুত্ব বুঝতে পেরে দেশটির নেতা বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিয়েছিলেন। তাই অল্প সময়ে সিঙ্গাপুর পরিণত হলো এয়ারলাইন্সগুলোর ট্রানজিট হাব। এখন সাংহাইয়ের পর সিঙ্গাপুরই বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর। ১৯৬৫ সালে যখন দেশটি স্বাধীনতা অর্জন করে তখন দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র $৫০০। চারদিকে হাজারো মানুষের হাহাকার, মাত্র ৪০%। শিক্ষিত মানুষকে টেনে তুলে ধরা, স্বাস্থ্য ও বাসস্থান সেবা নিশ্চিত করা বড় একটি চিন্তার ভাঁজ হয়ে দাঁড়ায়। তবে কাউকে তো হাল ধরতে হবেই। সুতরাং এই স্বাধীনতার কঠিন সিদ্ধান্তটি যে সিঙ্গাপুরের জন্য আশীর্বাদ তা একজনই পরে প্রমাণ করেন। তরুণ তুর্কি লি কুয়ান ইউ। প্রথম ৩ দশকের প্রধানমন্ত্রী হিসেবে লি কুয়ান ইউ তৃতীয় বিশ্বের নিচ থেকে একটি দরিদ্র বন্দরকে এক প্রজন্মের মধ্যে প্রথম বিশ্বে উন্নীত করেন। গণতন্ত্র, বিশেষ করে পশ্চিমা উদারনৈতিক গণতন্ত্র সম্পর্কে তার গুরুতর আপত্তি ছিল। ডিসিপ্লিন, নট ডেমোক্রেসি। তিনি যুক্তি দেখান যে অধিকাংশ দেশের যা প্রয়োজন তা হচ্ছে গণতন্ত্রের বদলে শৃঙ্খলা। বর্তমানে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এশিয়ার শীর্ষে, বিশ্বের ৪র্থ স্থানে রয়েছে। ১৯৬৫ সালে যখন লি কুয়ান ইউ দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশটির দায়িত্ব গ্রহণ করেন তখন সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি ছিল বছরে প্রায় $৪০০। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে মাথাপিছু $২,১৫,৫১২ জিডিপি নিয়ে ধনী দেশের তালিকায় সবার শীর্ষে আছে সিঙ্গাপুর। স্বাধীনতার পরপরই দেশটির শিক্ষাখাতকে ঢেলে সাজানো হয়। উদার শিক্ষাবৃত্তি নীতির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা করা হয় এবং বিদেশ থেকে পাশ করার পর কমপক্ষে ২ বছর সরকারি চাকরি করা বাধ্যতামূলক করা হয়। এছাড়া মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার জন্য বেতন ব্যবস্থা উন্নত করা হয়। সিঙ্গাপুরের দরিদ্র নাগরিক বলতে কিচ্ছু নেই, বরং সেখানে বিলিয়নিয়ারের ছড়াছড়ি। এইচএসবিসির প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের ৩০% বেশি হবে মিলিয়নিয়ার। ২০২২ সালের হিসেব অনুযায়ী দেশটিতে মাথাপিছু আয় $৬৭,৩৫৯ মাথাপিছু ব্যবসা উদ্যোগকারীর দিক থেকে শুধু যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ভাষ্য, আমার সামনে তো মাত্র দুটো অপশন ছিল। এক, নিজের পরিবারের উন্নতির চেষ্টা না করে দেশের উন্নতির জন্য কাজ করা, আর ২, দেশের উন্নতি না করে নিজের পরিবারের উন্নতি করা। তো আমি প্রথম অপশনটাই বেছে নিয়েছিলাম।